অনুভূতি সভ্য কথায় আপনাদের স্বাগতম। আমার আলাদিন জাবিন ফোরকান পর্ব সংখ্যা ৪৪। একজন রোগীর রিপোর্ট দেখতে দেখতে হাসপাতালের করিডোর ধরে হেঁটে যাচ্ছেন সামিয়া। তিনি এই হাসপাতালের গাইনোকোলজির সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত। দেশের অন্যতম বিখ্যাত প্রাইভেট হাসপাতাল এটি। ঢাকা মেডিকেল কলেজ থেকে সমস্ত পড়াশোনা শেষ করে তিনি পরবর্তীতে এখানে নিযুক্ত হয়েছিলেন। আজ কতগুলো বছর পেরিয়ে গেল হিসাবে নেই তার, অথচ কাজের প্রতি ডেডিকেশন যেন আজও ঠিক প্রথম দিনের মতোই। এজন্য ডাক্তার মহলে তিনি বিশেষ সমাদৃত এবং রোগীদের মাঝে বেশ জনপ্রিয় বটে। আজ কোনো অপারেশন নেই তার, এমার্জেন্সি না হলে বিশেষ কোনো চাপ পড়ার কথা না, তবুও তিনি বাড়ি থেকে হাসপাতালে চলে এসেছেন, কারণ বাড়িতে আমোদ আছেন। ওই লোকটার আশেপাশে থাকার ধৈর্য তার ফুরিয়েছে বহু আগেই। করিডোর ধরে হাঁটতে হাঁটতে নিজের অফিস চেম্বারের দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক এমন সময় পিছন থেকে একটি উৎফুল্ল ডাক ভেসে এলো, ম্যাম। সামিয়া থমকালেন। পিছনে ঘুরে তাকাতেই দেখলেন এক যুবক দণ্ডায়মান, ফর্মাল শর্ট এবং প্যান্টের উপর সাদা এপ্রন জড়ানো, গলায় ঝুলছে স্টেথোস্কোপ, শ্যামলা চেহারা, বাবরি গোছের চুল, গালে খয়েরি রঙা তিলের মতন, ইংরেজিতে ওগুলোকে ফ্রেকেলস বলে, চোখে গোল ফ্রেমের রিমলেস চশমা, ঠোঁটে চওড়া হাসি। একে চেনা চেনা লাগছে, কিন্তু হাসপাতালে আগে কোথাও দেখেছেন বলে মনে পড়ছে না। আইডি ব্যাজ ঝুলছে তার শর্টের বুক পকেটে। মেডিকেল অফিসার আদিত্য দেবনাথ। পুরাতন ডাক্তাররা এতটা ফিটফাট হয়ে চলেন না। এত উত্তেজনা এবং নিয়মকানুন রক্ষা শুধু নতুনদের মাঝেই দেখা যায়। আদিত্য নামটাও চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক কোথায় দেখেছেন মনে পড়ল না সামিয়ার। ততক্ষণে মেডিকেল অফিসার আদিত্য নামক যুবকটি এগিয়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই নুয়ে সামিয়ার পা ছুঁয়ে নমস্কার করতে শুরু করল। সামিয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। নতুনদের অনেকেই এমন করে, বিশেষ করে ইন্টার্নশিপ করা ছেলে মেয়েগুলো। থাক বাবা, বেঁচে থাকো। আমি আদিত্য, চিনতে পারেননি ম্যাম? উঠে দাঁড়ালো আদিত্য। তার হাসিটা আগের মতোই ঝকঝকে। সামিয়াকে খানিক ভ্রু কুচকে তাকাতে দেখে সে বলল, মৌসুমী দেবনাথের ছেলে। ওহো! সামিয়ার চেহারায় বিরাট প্রফুল্লতা ফুটল। মৌসুমী দেবনাথ তার বেশ কয়েক বছর আগেকার একজন রোগী, মূলত জরায়ুর সমস্যা নিয়ে এসেছিলেন। এরপর থেকে যে কয় বছর বেঁচেছিলেন সামিয়াই তার চিকিৎসা করেছিলেন। শেষমেশ অবশ্য মৌসুমীকে বাঁচানো যায়নি, জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসায় সামিয়া অনেকটা সাহায্য করেছিলেন। আদিত্য তখন ঢাকা মেডিকেলের শিক্ষার্থী ছিল। দুনিয়ায় এক মা ছাড়া তার কেউই ছিল না। সামিয়া দেখেছেন বছর বছর ধরে কিভাবে সংগ্রাম হয়েছিল এই ছোট্ট পরিবারটির। আদিত্যের সঙ্গে পরবর্তীতে আর দেখা হয়নি সামিয়ার। শেষবার মৌসুমীর মৃতদেহ হস্তান্তরের সময় দেখেছিলেন ছেলেটিকে। দুহাত ভরে দোয়া করেছিলেন ছেলেটা অনেক বড় ডাক্তার হবে। আজ সেটাই তার সামনে বর্তমান। সামিয়া খানিক গর্ববোধ করলেন। আদিত্যকে নতুন করে দেখলেন। তখন ছেলেটাকে দেখতে বাচ্চা মনে হতো, মায়ের আঁচল ধরে বসে থাকত। ওই একটা জীবন রক্ষার জন্য কত প্রার্থনাই না সে করেছে। কিন্তু জন্ম আর মৃত্যু তো জগতের নিশ্চিত সত্য। সেই সত্যের সঙ্গে লড়াই করে সাধ্যকার। বর্তমান আদিত্যকে দেখতে একজন সুপুরুষ মনে হচ্ছে। বয়সটাও সাইবানের কাছাকাছি, তাই সামিয়ার আরও বেশি মায়া অনুভূত হল। হাসপাতালের নিজস্ব ক্যান্টিন ব্যবস্থা আছে ডাক্তার এবং কর্মীদের জন্য। সেখানেই গেলেন সামিয়া আদিত্যকে নিয়ে। দুজন কফি নিয়ে একটি টেবিলে বসে আলাপ করলেন। সামিয়া শুনলেন কিভাবে মৌসুমীর চলে যাওয়ার পর কত সংগ্রাম করে আজকের এই জায়গায় পৌঁছেছে আদিত্য। সে চাইলে বিসিএস দিয়ে সরকারি হাসপাতালে চাকরির চেষ্টা করতে পারত, কিন্তু সামিয়ার প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ এবং অনুরাগ আছে তার, তাই এখানেই আবেদন করেছিল। অসাধারণ ফলাফল এবং ইন্টারভিউয়ে বেশ ভালো করায় তাকে মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন। গতকাল সামিয়াকে সে খুঁজেছিল, কিন্তু সামিয়া বিশেষ কাজে অন্য একটি হাসপাতালে গিয়েছিলেন বিধায় সাক্ষাৎ হয়নি। ম্যাম, আপনি আমার আইডল। সত্যি বলতে আপনার সহযোগিতা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার মাও আপনার মাঝে একজন ডাক্তার নয়, বরং যেন সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন। তার অন্তিম সময়টাকে মধুর করার জন্য আপনার কাছে যত কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন কম হয়ে যাবে। সামিয়া মুচকি হাসলেন। হাত বাড়িয়ে আদিত্যের কাঁধ চাপড়ে দিয়ে বললেন, হয়েছে ছেলে, আর বলতে হবে না। আমি এখানে দেখে কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। প্রার্থনা করছি তুমি আরও অভিজ্ঞ হও, আরও ভালো জায়গায় পৌঁছো। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তো আছিই এখানে। থ্যাংক ইউ ম্যাম। আদিত্য খানিক লজ্জাবোধক হাসল। ছেলেটার মুখটা নিঃশব্দে কিছুক্ষণ দেখলেন সামিয়া, অতঃপর শুধালেন, তারপর বলো, ব্যক্তিগত জীবনে কেমন আছো? কোনো সমস্যা নেই এই আশাই রাখছি। মাথা নাড়ল আদিত্য। না ম্যাম, সৃষ্টিকর্তার আশীর্বাদে আর কোনো সমস্যা নেই। হাসপাতালের কাছাকাছি যে কোয়ার্টার আছে ওখানে বাসা ভাড়া নিয়েছি। 10 মিনিটের পথ। আসি যাই, একলা মানুষ, দিন চলে যায়।
সামিয়া ভ্রু তুললেন। এখনও একলা? জীবনে সেটেল হওয়ার চিন্তা তো এবার করাই যায়। আফটারঅল মানুষ সামাজিক প্রাণী। মাথা চুলকালো আদিত্য, মৃদু হাসি নিয়ে জানালো, সেটা তো ঠিক, কিন্তু অনাথকে কেই বা মেয়ে দেবে? হুট করে সামিয়া থমকালেন, এক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে রইলেন। তার মাথায় কিছু একটা একেবারে হঠাৎ করেই উদয় হয়েছে। কেন, তুমি আজকালকার ছেলে, মনের মানুষ নেই? বন্ধুসুলভ প্রশ্ন ছুড়ে দিলেন সামিয়া। তার নিশ্চিত হওয়া দরকার। তাতে শ্যামলা গালে লালিমার ছাপ পড়ল আদিত্যের। ম্যাম, কি যে বলেন! আমার যে জীবন, পড়াশোনা, চাকরি, ঘর সামলে যে কয়েক ঘন্টা ঘুমানোর সময় পাই, সেটাই তো ভগবানের দয়া। তা ঠিক। সামিয়া ঘড়ি দেখলেন, তারপর উঠে দাঁড়ালেন। ওহ, আমার একজন রোগীকে দেখতে হবে এখন। কিছু মনে করো না, সামনে তোমার সাথে আরও কথা হবে। নাম্বারটা দিও তোমার। ফোন বাড়িয়ে দিলেন সামিয়া। আদিত্য তৎক্ষণাৎ সেটা নিয়ে নিজের নাম্বারটা সেভ করে দিল। পরে দেখা হচ্ছে তাহলে, ভালো ছেলে। ম্যাম, লজ্জা পেল আদিত্য। তাতে তার পিঠ চাপে মুচকি হেসে সামিয়া চলে এলেন। আদিত্যও দাঁড়িয়ে থাকল না, সে নিজের কাজে গেল। করিডোর ধরে পুনরায় অফিস চেম্বারে ফিরে যেতে যেতে ফোনে সেভ করা নাম্বারটা দেখলেন সামিয়া। হয়তো সুগন্ধার বাবাকে দেওয়া কথাটা রাখার সুযোগ অবশেষে হয়েছে তার। পার্টি চলছে আপন গতিতে। মিউজিকের বিট এবং খোলা বাতাসের উন্মাদনায় দোল উঠেছে মনে মনে। হেলে দুলে আনন্দ উদযাপন করছে সকলে। একপাশে একটা সোফায় বসে হুইস্কির গ্লাস হাতে চারপাশ নীরবে পর্যবেক্ষণ করছে অরণ্য। গ্লাসের ভেতর বরফের টুকরোগুলো ঘোরাতেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে গুলি। ঠোঁটে ঠেকিয়ে সেই স্বাদ নিতে নিতে স্টেজের দিকে নিগূঢ় নয়নে চেয়ে আছে সে। সেখানে বিট বক্সের পিছনে লাফিয়ে চলা ছেলেটার ওপর থেকে নজর সরছে না তার। সাইবান জ্যাকেট খুলে ফেলেছে, তাতে নিচে হাফ হাতা টি শার্ট বেরিয়ে এসেছে, যার দরুন শক্তিশালী মাংসপেশির গঠন স্পষ্টতই চোখে লাগছে। হালকা ঘেমে উঠেছে ছেলেটা, তাতে উজ্জ্বল ত্বক কেমন চিকচিক করছে। সাদা ওড়নাটা এখনও গলায় ঝুলছে। সুদর্শন, বেপরোয়া, দুঃসাহসী, পাগলাটে। মনে মনে ভাবল অরণ্য। দুর্বোধ্য একটি হাসি ফুটল তার ঠোঁটে। এই খেলাটা জমে ক্ষীর হবে বলেই মনে হচ্ছে। হুইস্কির গ্লাস রেখে দিয়ে 2 আঙুল তুলে পাশের একজনকে ইশারা করল সে। লোকটা এগিয়ে এসে তার কানে কানে কোনো নির্দেশ দিল সে। পরক্ষণেই লোকটা ভিড়ে উধাও হয়ে গেল। ফিরে এলো একটি মাইক্রোফোন নিয়ে। অরণ্যের হাতে দিতেই সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এগিয়ে গেল সামনে। অতিথি সকলে বসকে লক্ষ্য করে মুহূর্তেই সরে জায়গা করে দিল। অরণ্য কণ্ঠ পরিষ্কার করে মাইক্রোফোনে বলে উঠল, হ্যালো। বসের কণ্ঠস্বর সাউন্ড সিস্টেমে প্রতিধ্বনিত হতেই নাচ আর উদযাপনে ব্যস্ত থাকা সকলে জমে গেল। মুহূর্তেই ভদ্রবেশে দাঁড়িয়ে গেল চারপাশে। স্টেজের উপরে থাকা সাইবান বাটন টেনে ভলিউম কমিয়ে দিল। কান থেকে নামিয়ে রাখল হেডফোন। সুচারু নজরে সামনের দিকে তাকালো। অরণ্যের শকুনে চোখজোড়া বরাবর তার দিকেই আবদ্ধ। মুচকি হাসল সে, অমায়িক এক হাসি। আজকের এই মনোমুগ্ধকর আয়োজনের জন্য আমি আমার প্রত্যেক কর্মচারীকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার জন্য এত বিশাল একটা সারপ্রাইজ প্ল্যান করেছেন, আমার অনুভূতি ব্যক্ত করাটা দুষ্কর। আশেপাশে উৎসাহ এবং হাততালির ঝড় উঠল। বসকে কে না খুশি করতে চায়। অরণ্যের হাসিটা ক্রমশ বিস্তৃত হল। সে স্টেজের দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, রাকিন, রবি, লাইলা, আপনাদের সবাইকে ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দরভাবে করার জন্য। আপনারা সবাই আমার জন্য এত কিছু করেছেন, তাই আমারও উচিত নয় কি আপনাদের উদ্দেশ্যে কিছু করা? বলুন, কি চান? চারপাশে গুঞ্জন উঠে গেল। না না বস, এই উদযাপনে আপনি সামিল হয়েছেন তাতেই আমরা খুশি। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জন্য অনেক বড় পাওয়া। কোম্পানির সাফল্য আমাদের সাফল্য। সকলেই তোষামোদে ব্যস্ত হয়ে পড়ল। অরণ্য বিনোদনমূলক দৃষ্টি নিয়ে সবটা দেখে গেল। অতঃপর ভিড়ের মাঝখান থেকে হঠাৎ একজন হাত তুলে বলে উঠল, বস বস, আপনার গালে একটা গান শুনতে চাই। কথাটা ঠিক কে বলেছে দেখা যায়নি। এর আগেই একযোগে বাকিরা বলে উঠল, হ্যাঁ, আপনার গালে গান, আমাদের উপহার। সবাই একযোগে হাততালি দিয়ে উঠল, যেন মহাবিখ্যাত কোনো গায়ককে উদ্দীপনা যোগানো হচ্ছে। বসের মন ভোলানোর জন্য মানুষ কত কিছুই না করে। বাঁকা হাসল অরণ্য। চারপাশের উন্মাদ উত্তেজনা থামাতে একটি হাত তুলে বলল, ওকে ওকে, ফাইন, একটা গান তো, গাইতে সমস্যা কোথায়? ইয়ে, সিং সিং। অবশ্যই, তবে আমার সঙ্গে আমাদের ডিজে সঙ্গত করলে ব্যাপারটা জম্পেশ হয়, বলুন। এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো চারিদিকে। কেউ কোনো টু শব্দও করল না। স্টেজের উপর থেকে নির্লিপ্ত চেয়ে রইল সাইবান। অরণ্য হাসি মুখে তাকালো তার মুখপানে। আফটারঅল, আমি শুনেছি আমাদের ভেরি মাচ ট্যালেন্টেড ডিজে গান কম্পোজিংও করেন। ওনার গায়কীও অসাধারণ ধরে নিচ্ছি। সঙ্গত করতে ক্ষতি কি? ডিজে আলাদিন, ডিজে আলাদিন। অরণ্যর কথার তালে সবাই অদ্ভুতুরে এক উল্লাসে ফেটে পড়ল। দৃষ্টি সরু হয়ে এলো সাইবানের।
অরণ্য ঠিক কী করতে চাইছে তার বোধগম্য হলো না। তবে এমন ওপেন চ্যালেঞ্জে পিছপা হওয়ার বান্দা সে নয়। মৃদু হাসল সে তাই। প্যানেলে হাত বাড়িয়ে সাউন্ড ঠিকঠাক করতে করতে সে বলল, লাভ বই, ক্ষতির কিছু তো দেখছি না। জায়গাটা কোনো স্টেডিয়াম নয়, তবুও বাকিদের তীব্র উল্লাসধ্বনিতে অনুভূত হলো যেন স্টেডিয়ামে হাজার দর্শকের মাঝে পারফর্ম করতে যাচ্ছে কোনো বিখ্যাত শিল্পী। তৎক্ষণাৎ হাতে হাতে উঠে এলো মোবাইল ফোন। কোনো কর্মচারী নিজেদের বসের গান গাওয়ার মুহূর্তটা একবার দেখায় সন্তুষ্ট হবে না, এমন সুযোগ কেউ ছাড়ে। ফ্ল্যাশ জ্বলে উঠল তারার মতন। ছোট্ট একটা কনসার্ট হল মনে হলো জায়গাটাকে। অরণ্য ঠোঁটের সামনে মাইক্রোফোন ধরল। তার খড়খড়ে এবং খানিকটা বেসুরো কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, একেলা পাইয়াছি হেথা, পালাইয়া যাবে কোথা। গানের সুর ধরতে ধরতে স্টেজে জমে গেল সাইবান। ঝট করে খিরে তাকালো। তার চেহারায় প্রথমবারের মতন বিস্ময় ফুটল। অরণ্য তাতে বিরাট এক হাসি উপহার দিল। তার গায়কী মোটামুটি, কিন্তু গুরুগম্ভীর কণ্ঠটা সাউন্ড বক্সে হালকা সুরের মিশেলে এমনভাবে ধ্বনিত হচ্ছে যে মন্ত্রের মতন লাগছে। অশুভ মন্ত্র। আশেপাশের সকলে এতক্ষণ যাবৎ চিৎকার করছিল, তালি দিচ্ছিল, তবে সবাই এখন মন্ত্রমুগ্ধ। ড্যাব ড্যাব করে চেয়ে আছে দৃশ্যপটে। অরণ্য ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যেতে যেতে গাইতে থাকল, চৌদিকে ঘিরিয়ারে রাখব, চৌদিকে ঘিরিয়ারে রাখব সব সখীদনে। তেজি হয়ে উঠল অরণ্যর কণ্ঠস্বর। যেন কোনো গান গাইছে না সে, সরাসরি কথা বলছে সাইবানের সঙ্গে। বরফের ন্যায় চেয়ে রইল সাইবান। অরণ্যর কণ্ঠ তার কানে গোত্তা খেল বারংবার, আজ পাশা খেলব রে শাম। ঠোঁটের অমায়িক হাসিটি ক্রমশ অদ্ভুতুরে হয়ে উঠল অরণ্যের। তার ছন্দ, সুর এবং অব্যক্ত উপস্থাপনা যেন প্রত্যেকের আত্মার শক্তিকে নিংড়ে দিয়েছে। এর মোকাবিলা করে সাধ্য কার? সাধ্য বোধহয় একজনেরই। নিজের বরফ সত্তা ত্যাগ করে মাইক্রোফোন হাতে স্টেজ থেকে নেমে এলো সাইবান। তার চেহারাটা আর আগের মতন শান্ত নির্লিপ্ত নেই, তাতে ফুটে উঠেছে অজানা এক প্রলয়ঙ্করী ঘূর্ণিপাক। গলায় ঝোলানো সাদা ওড়নাটা ভালো মতো পেঁচিয়ে কাঁধের একপাশে তুলে দিয়ে হেলে দুলে হেঁটে আসতে আসতে সাইবান অরণ্যের বিপরীতে গেয়ে উঠল, আতরো গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে। অরণ্যের কণ্ঠস্বরের তুলনায় সাইবানের কণ্ঠস্বর একেবারেই আলাদা, অস্বাভাবিক রকমের আলাদা, সুরেলা, গুরুগম্ভীর এবং অব্যক্ত অনুভূতিতে পূর্ণ। হঠাৎ করে শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে, মনে হবে যেন কোনো অশরীরই গাইছে। রূপটাও ঠিক তেমনি, হেলে দুলে গা ছাড়া ভাব নিয়ে এমনভাবে সাইবান হেঁটে এসে অরণ্যের মুখোমুখি দাঁড়ালো যে অরণ্য হাজার চেয়েও নিজের হাঁটুর বয়সী ছেলেটার উপর থেকে দৃষ্টি ফেরাতে পারল না। সাইবানের চোখজোড়া গভীর কালো, এতটাই যে সেখানে তাকালেও বুঝি আপন সত্তা হারিয়ে যাবে। কেমন একটা অশুভ প্রভাব লেপ্টে আছে তার সমস্ত শরীরে, অঙ্গভঙ্গিতে এবং অভিব্যক্তিতে। তাই অরণ্যের বেলায় যারা মন্ত্রমুগ্ধ ছিল, সাইবানের বেলায় তারা ভয় পেল বেশি। ছিটাইয়া দেও শুয়া চন্দন, ছিটাইয়া দেও শুয়া চন্দন ওই রাঙা চরণে। অরণ্যের গা ঘেঁষে এসে তার পায়ের দিকে নির্দেশ করল সাইবান, তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি চোখের দিকে। আজ পাশা খেলব রে শাম। প্রথমবারের মতো অরণ্যের শান্ত এবং বিনোদিত চেহারায় হালকা চিন্তার ভাঁজ দেখা গেল। ভ্রুজোড়া কুঞ্চিত হল দারুণভাবে। হাত তার সামান্য কাঁপল। সাইবান মুচকি হেসে নিজের হাত বাড়িয়ে তার হাত ছুঁয়ে মাইক্রোফোনটা ঠোঁটের সামনে তুলে দিল। অরণ্যের কণ্ঠস্বর এবার ভাঙা ভাঙা শোনাল, শাম রে তোমার শনে, একেলা পাইয়াছি রে শাম এই নিগুড়ো বনে। পরের লাইনটা গাইল সাইবান। অরণ্যের মুখমণ্ডল খিঁচে এলো। ছেলেটার গলা একদম বুকের ভিতর গিয়ে ঢাক পেটাচ্ছে এমন অনুভূতি হচ্ছে। অরণ্য বিশ্বাস করতে নারাজ, কিন্তু তার ঘাড়ের বেশ কতক লোম যে খাড়া হয়ে গিয়েছে সেটা সে স্পষ্ট টের পাচ্ছে। সাইবানের চোখ জোড়া অতীব কালো, যেন মানুষ থেকে পশুতে পরিণত হয়েছে সে। সাদা ওড়নাটা অশুভ পেন্ডুলামের মতন দুলে দুলে যেন বিপদ সংকেত দিচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা একে অপরে মত্ত থাকা পুরুষ যুগল টের পাচ্ছেন না।
অথচ দৃশ্যটা এতটাই সম্মোহনী এবং প্রভাবশালী যে প্রত্যেকে নিজেদের স্থানে পাথর মূর্তি হয়ে আছে, যেন নিঃশ্বাস ফেললেও এই মুহূর্তের অসাধারণ অলৌকিকতা ভেস্তে যেতে পারে। কারো নিজেদের চালু করা ভিডিওর প্রতিও বিন্দুমাত্র মনোযোগ নেই। বনের বাঘ আর সিংহ মুখোমুখি হলে কেমন দেখতে লাগে সেটা অনুভবের আর প্রয়োজন নেই কারোরই। অরণ্য এবং সাইবানের কণ্ঠস্বর এবার একযোগে মিলিত হল। বাহ্যিকভাবে সুরের লড়াই, কিন্তু অভ্যন্তরে যুদ্ধের দামামা বাজিয়ে সম্মিলিতভাবে বারংবার প্রতিধ্বনিত হয়ে গেল, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ইরাম বেশ চিন্তিত হয়ে পায়চারি করছে। মিসির আধ ঘন্টা আগে নিজের ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ইরাম আটকানোর চেষ্টা করেছিল, লাভ হয়নি। যদিও মিসির অফিসের কাজের বাহানা দিয়েছে, ইরাম নিশ্চিত তেমন কোনো কাজ তার নেই। সে শুধুমাত্র সারিকার কাছ থেকে দূরে যেতে চাইছে। সারিকাও সেই যে নিজের রুমে গিয়ে ঢুকেছে, দরজা লক করে বসে আছে। তিতলি আজ বাড়িতে নেই। সে যে ক্লাসমেটের ভাইয়ের বিয়েতে এসেছে, তার গ্যাংয়ের সাথে দুপুরের পরেই ঘুরতে বেরিয়েছে, এখনও ফেরেনি। বাড়িতে থাকা সুগন্ধা এবং অনুরাগ অবশ্য এত কিছু জানে না। অনুরাগকে স্বাভাবিক দেখাচ্ছে। সে বসার ঘরের সোফায় বসে ফোন ঘাঁটছে। সুগন্ধার রান্নাঘরে সকলের রাতের খাবার গরম করছে। তারা সত্যিই বিশ্বাস করেছে মিসির এমনিতেই চলে গিয়েছে। আসল ঘটনা ইরাম ছাড়া তো কেউ জানে না। বৌদি, অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি পায়চারি করছেন, কোনো সমস্যা? অনুরাগের প্রশ্নে ইরাম ধমকালো। কি বলবে বুঝতে পারল না। না, কিছু না, এমনি। অনুরাগকে আশ্বস্ত মনে হলো না। সাইবানকে কল করব? ইরাম জোরে জোরে মাথা নাড়ল। ও শোতে আছে, বিরক্ত করার দরকার নেই, আমি ঠিক আছি, সত্যি। জোরপূর্বক নিজের পায়চারি থামিয়ে সোফায় বসল ইরাম। বিষয়টা নিয়ে তার একটু বেশিই চিন্তা হচ্ছে। কারণটা হয়তো অতীত। যদিও তার এবং অরণ্যের সম্পর্কের সঙ্গে সারিকা এবং মিসিরের কোনো দিক দিয়েই মিল নেই, তবে বিয়ের পরের এই অনুভূতি জটিলতা, অসৎ আচরণ ইরাম মানতে পারে না। এজন্যই বোধহয় তার এমন চিন্তা হচ্ছে। তাছাড়া একটা সংসারকে এভাবে নষ্ট হতে সে চুপচাপ বসে বসে দেখবে, তাতেও কেমন হীনমন্য লাগছে। আচ্ছা, সে কি সামিয়াকে জানাবে সব কিছু? তাছাড়া সাইবান, সে জানে না নিজের বড় বোন আর বেস্ট ফ্রেন্ডের সম্বন্ধে? এটা বিশ্বাস করাটা কঠিন। না চাইতেও মিসিরের জন্য খারাপ লাগছে ইরামের। লোকটাকে দেখে মনে হয় সে চেষ্টা করছে ঠিকই, কিন্তু কোনো চেষ্টাই যথাযথ মর্যাদা পাচ্ছে না। আচ্ছা, ইরাম নিজে কি সারিকার থেকে ব্যতিক্রম? হুট করে অপ্রত্যাশিত চিন্তাটা ঘিরে ধরল ইরামকে। অন্যের বেলায় সে দেখে সব কিছু বুঝে যাচ্ছে, অথচ নিজের বেলায় কি বুঝতে শিখেছে? সাইবানকে যদি মিসিরের জায়গায় বসানো হয়, তাহলে ছেলেটা কি তার জন্য কম করেছে? কিন্তু ইরাম বিনিময়ে ছেলেটাকে ঠিক কী দিয়েছে? সারিকার মতন উপেক্ষা হয়তো করেনি, তবে অনুভূতির বিনিময়ও ঠিকঠাক করেনি। হ্যাঁ, ইরামের কাছে সবটাই এখনও অস্থায়ী মনে হয়, যেন একটা ঝোড়ো বাতাস এসে সব কিছু এলোমেলো করে দিতে পারে। অরণ্য বর্তমান থাকাকালীন ইরামের আতঙ্ক কখনোই মুছবে না, কিন্তু সেই আতঙ্ক ধরে থাকলে সাইবানের সঙ্গে কি অন্যায় করা হবে? ইরাম উত্তরটা ভাবতে পারল না। এর আগেই ক্ষিপ্র পদশব্দ তার মনোযোগ ভাঙল। অজান্তেই মাথা হেলিয়ে তাকালো সে। সিঁড়ি বেয়ে হনহন করে নেমে আসছে সারিকা, একটা কুর্তি আর জিন্স পরনে, হাতে লাগেজ। অবাক হয়ে গেল সবাই। ইরাম প্রশ্ন করার আগেই অনুরাগ বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? সারিকা থামল না, এমনকি ঘুরে অবধি তাকালো না। লম্বা পা ফেলে হন্তদন্ত হয়ে এগোলো সোজা দরজার দিকে। সোফা ছেড়ে লাফিয়ে উঠে পড়ল অনুরাগ। দ্বিধায় ভুগল। সেটা খেয়াল করে ইরাম উঠে গেল, কাছে গিয়ে সারিকার সামনে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছ? ঢাকা। সামনে থেকে সরুন। ইরামকে ধাক্কা দিয়ে সরাতে চাইল সারিকা, কিন্তু রমণী সরল না। পাল্টা ঝাঁঝ নিয়ে বলল, ঢাকা যাবে মানে? এত রাতের বেলা, একা একা? মগের মুল্লুক নাকি? সারিকাকে বেশ ক্রুদ্ধ দেখালো, কিন্তু ইরাম দমল না। নিজের ফোনটা তুলে খানিকটা কঠোর গলায় বলল, যদি যেতেই হয় অপেক্ষা করো, আমি মিসির ভাইয়াকে কল করছি, উনি দাঁড়াবেন, তোমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়া হবে। ওর ফোন বন্ধ। মিসিরের কথায় জমে গেল ইরাম, চোখ পিটপিট করল, তবুও কল দিল। সত্যি কল না ঢুকে কেটে গেল। আপনি আমার মম লাগেন না, তাই আলগা জ্ঞান দেবেন না। আমি নিজের খেয়াল নিজে রাখতে জানি, সামনে থেকে সরুন এবার। ইরামকে পাশ কাটিয়ে দরজার দিকে এগোলো সারিকা। ততক্ষণে উত্তেজনা টের পেয়ে সুগন্ধাও বাড়ির বসার ঘরে চলে এসেছে। বিরাট বিস্ময় এবং আতঙ্ক নিয়ে সে দৃশ্য দেখছে।
তবে সারিকা বাড়ির চৌকাঠ পেরোতে পারল না। এর আগেই তার সামনে বাধা হয়ে দাঁড়ালো অনুরাগ। শান্ত এবং ভদ্র ছেলেটাকে প্রথমবারের মতন চটতে দেখল বাকিরা। অনুরাগ ধমকে উঠল রীতিমতো। এখানে কি যাত্রাপালা চলছে? রাত বিরাতে এসব কোন ধরনের রেকলেস আচরণ? ঢাকা যাবেন? ফাইন, কালকে সকালে আমি পৌঁছে দিয়ে আসব। একটা কথা না আর, চুপচাপ বাড়ির ভেতরে ঢুকুন। অনুরাগেরও তবে তেজ আছে। ইরাম এবং সুগন্ধা উভয়েই বিস্মিত। সুগন্ধা একটু বেশিই হতচকিত, কিন্তু সারিকা নিজ স্থানে অটল। ভ্রু কুঁচকে গেল তার। হুট করে একটি হাত তুলে অনুরাগের বুক বরাবর ধাক্কা দিয়ে বসল সে। পাল্টা গর্জে উঠল সিংহীর ন্যায়। একদম অধিকারবোধ ফলাতে আসবে না। আমার জীবন, আমার সংসার, আমার ইচ্ছা, আমার মর্জি, আমার স্বামী। আর আমার ইচ্ছা হয়েছে আমি এখানে থাকব না, তো থাকব না, 1 সেকেন্ডের জন্য না। গেট আউট অফ মাই ওয়ে। নির্দয়ভাবে অনুরাগকে আরেকটা ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল সারিকা। অনুরাগ দরজার সাথে গিয়ে গোত্তা খেল। সারিকা দেখল না ভিড়ে, গটগট করে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। দৃশ্যটা এতটাই অনাকাঙ্ক্ষিত ছিল যে সকলে বেশ কিছুক্ষণ কোনো প্রতিক্রিয়াই করতে পারল না। অনুরাগকে ভীষণ মর্মাহত দেখাচ্ছে। সুগন্ধা হাতের আঙ্গুলের মাঝে নিজের ওড়না পেঁচাতে লাগল। সে কি কিছু করবে, কিছু বলবে? উচিত হবে? তার অবশ্য হস্তক্ষেপ করার প্রয়োজন হলো না। এর আগেই ইরাম বলল, অনুরাগ আমার সাথে চলো, সারিকার পিছনে যাব। আর সুগন্ধা, কুচুপু ঘুমিয়েছে, ওর খেয়াল রেখো। আমরা যত দ্রুত সম্ভব চলে আসব। দেরি করল না আর ইরাম। ওড়না কাঁধে ছড়িয়ে মাথায় ঘোমটা তুলে এগোল। অনুরাগও বিনা বাক্য বেয়ে পিছু নিল। সুগন্ধা দরজার কাছে দাঁড়িয়ে তাদের চলে যেতে দেখল। বুকের ভেতর ধুকপুক করছে তার, কেমন অশান্তি হচ্ছে। তাই 2 হাত জোড়ে চোখ বুজে সে আপন মনে ফিসফিস করল, ভগবান রক্ষা করো। পার্টি সমাপ্ত প্রায়, অথচ সাইবান এবং অরণ্যের পরিবেশনার রেশ এখনও কারো ভেতরে কাটেনি। প্রকাশ্যে না বললেও ফিসফিসানি এবং গুঞ্জনে মুখরিত চারপাশ। এমন অদ্ভুত জুটিকে ঠিক কেমন উপাধি দেওয়া যায়? বন্ধু, শত্রু, অন্য কিছু? তাদের ভেতরে শীতল দৃষ্টি বিনিময়, অব্যক্ত কথন, একে অপরের প্রতি নিক্ষিপ্ত প্রতিটা নীরব আগ্রাসনকে ঠিক কী দ্বারা আখ্যায়িত করা যায় কারও জানা নেই। কিন্তু অবশ্যই এই নিয়ে বিশদ কৌতূহল দেখানো হয়তো নিজের পায়ে নিজেই কুড়াল মারার সামিল হবে। সাইবানের কাজ শেষ, ঘেমে নিয়ে একাকার সে। ব্যাকস্টেজ থেকে টি শার্ট বদলে নিয়েছে। টিমের ছেলেরা আস্তে আস্তে গোছগাছ শুরু করেছে। পার্টি থেকে এখনও কেউ যায়নি, কারণ অরণ্য উপস্থিত। বস যতক্ষণ না প্রস্থান করছে ততক্ষণ সমাপ্ত করা যায় না কিছুই। ব্যাকস্টেজ থেকে রুফটপে ফিরে এসে অরণ্যকে দূরে এক কোনায় রেলিংয়ের ধারে দেখল সাইবান। রুফটপের চারপাশে সুরক্ষার জন্য প্রায় কোমর উচ্চতার লোহার শিকের গেটের মতন দেখতে রেলিং দেওয়া আছে। সেখানে 2 হাত রেখে ভাবুক হয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। সাইবান চাইলে চলে যেতে পারে, হয়তো তাকে রোখা হবে না, কিন্তু সে গেল না। হেঁটে এগোলো অরণ্যের দিকে। সাইবানের পদশব্দ টের পেল অরণ্য, তবে ঘুরে তাকালো না। নিঃশব্দে পকেট থেকে লাইটার আর 2টো সিগারেট বের করল। একটা ধরিয়ে ঠোঁটে পুড়ে ধোঁয়া ছাড়ল বাতাসে। সাইবান তার পাশে দাঁড়ালো, রেলিংয়ে হাত রেখে তাকালো আকাশের দিকে। অরণ্য নীরবে অপর সিগারেটটি বাড়িয়ে ধরল তার দিকে। আপাত দৃষ্টিতে দুজনকে দেখলে মনে হবে তারা পরিচিত বন্ধু। অরণ্যের দেওয়া সিগারেটটা সরিয়ে দিয়ে হাত নাড়ল সাইবান। থ্যাঙ্কস, ট্রাইং টু কোয়াইট। ভ্রু তুলল সাইবান। সাইবানের মুখে আকাশে উদিত হওয়া এক ফালে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে, তাতে একই সঙ্গে কেমন অশরীরী এবং মায়াবী দেখাচ্ছে ছেলেটাকে। বাসায় বাবু আছে তো? সিগারেটে সংযত হওয়া দরকার। এবার অরণ্যের গায়ে লাগল। হাতের মাঝে সিগারেটটা সে মুচড়ে ফেলল। সাইবান আর চোখে তার প্রতিক্রিয়া ঠিকই খেয়াল করল। জ্বলন্ত সিগারেটের লম্বা টান দিয়ে তামাটে ধোঁয়া ছেড়ে অরণ্য খসখসে গলায় বলল, ভোগ দখলে আলাদা একটা সুখ আছে। সাইবান কোনো প্রতিক্রিয়া করার আগে মাথা কাত করে তার দিকে চেয়ে মুচকি হাসল অরণ্য। অপরের অবহেলার জিনিস হাত পেতে ভিক্ষা নেওয়াটা খুব মজার, তাই না? অরণ্যের কথায় পাল্টা একগাল হাসল সাইবান। দূর আকাশের পানে চেয়ে গভীর গলায় বলল, কারো তাকদিরের অবহেলার পাখি আমার ঘরের সুখের রানী। রানী তো জঙ্গলে রাজ করে না, রানী রাজ করে রাজপ্রাসাদে। ক্ষণিকের জন্য অরণ্যের শরীর বরফ খণ্ডে পরিণত হল। পরক্ষণেই আবার সে নিজেকে স্বাভাবিক করে সাইবানের পাশ ঘেঁষে আসল। সো রাইট, প্রাসাদ আর জঙ্গল তো এক নয়। প্রাসাদ সভ্য আর জঙ্গল অসভ্য। সভ্য অসভ্যের লড়াইয়ে জয়টা অসভ্যের হয়। এবার খানিক শব্দ তুলে খিলখিল করে হাসল অরণ্য। সেই হাসি ধ্বনিত হল চারপাশে, বেপরোয়াভাবে। সভ্য ছাড়া চলে না দুনিয়া, অসভ্য লয় তার জীবন ছিনিয়া।
সাইবান উল্টো দিকে ঘুরে রেলিংয়ের পিঠ ঠেলান দিয়ে দাঁড়ালো, দুহাত একত্র করে হাততালি দিতে দিতে বলল, আপনি ভুল সময়ে জন্মগ্রহণ করেছেন কবি মহাশয়। আর 100 বছর আগে জন্মালে সাহিত্যের প্রথম নোবেলটা বাংলাদেশের বুকে আসত। একটুর জন্য ইতিহাস মিস। অরণ্যের হাসিটা দ্বিগুণ হল। রেলিংয়ের একপাশে হাত রেখে সাইবানের উপর ঝুঁকে এলো অরণ্য। দুজনের চোখ সমানে সমান, মুখোমুখি। তোমাকে উষ্ণ রক্তের প্রাণী ভেবেছিলাম, ঘটে কিছুটা শীতল ধৈর্য আছে জেনে ভালো লাগলো। এবার পাশাটা আরও বেশি জমবে। আর আপনাকে আমি কিছু ভাবিনি, ভাবার তো দরকার নেই। যার এক পা কবরে তাকে নিয়ে ভাবাভাবি করে সময় ক্ষেপণের কি দরকার। বাঁকা হাসি ফুটল সাইবানের ঠোঁটে। একটা হাত তুলে অরণ্যের স্যুটে লেগে থাকা কিছু অদৃশ্যমান বালুকণা ঝেড়ে দেওয়ার ভান করে ফিসফিসিয়ে জানালো, আফটারঅল এমনিতেই আমার সময় কম। দিনে 36 ঘন্টা হলে ভালো হতো। সারা রাত সারা দিনে 24 ঘন্টার আদরে ক্ষুধা পোষাতে বড্ড কানাটানি পড়ে যায়। অরণ্য টলল। এবার সত্যি অরণ্যের ধৈর্যের বাঁধ ভেঙেছে, সাইবান সেটা নিশ্চিত। লোকটার মুখে তীব্র বিতৃষ্ণা ফুটল। সমস্ত মিথ্যা মুখোশ উবে গিয়ে আসল ঘৃণাটা ছলকে বের হলো। তীব্র আক্রোশ ভর করল তার চোখ মুখে। রেলিংয়ে চেপে বসল আঙুল। কণ্ঠটা ঘর ঘরে শোনাল তার, কবর কাফন শব্দগুলো তোমার ভীষণ পছন্দের মনে হচ্ছে, কিন্তু কখনো ভেবে দেখেছ কি, যার এক পা কবরে তুমি তার আগেই কবরে 2 পা দিয়ে ফেলতে পারো? আফটারঅল 1 সেকেন্ডের নাই ভরসা। ওহে মানুষ, কেন করো মিছে আশা? সাইবান পাল্টা কিছু বলতে পারল না, শুধু অনুভব করল যে রেলিংয়ে হেলান দিয়ে সাইবান দাঁড়িয়েছিল সেই রেলিংটা হুট করে নড়ে উঠল। যেমন করে দেয়ালের অংশ ধসে পড়ে, তেমন করে সেকেন্ডের মাথায় লোহার রেলিংয়ের অংশটা ধসে পড়ল নিচে। সাইবান আর কিছু সাহায্য পেল না। তার শরীরটা ভারসাম্য হারিয়ে পিছনের দিকে হেলে গেল। সম্পূর্ণ ঘটনাটা বুঝি কয়েক ন্যানোসেকেন্ডের মাঝে ঘটল। সাইবান অনুভব করল তার শরীরটা হাওয়ার মাঝেই ভাসছে। তীব্র বাতাসের ঝটকা তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। স্থির অবস্থা থেকে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। অন্তিম মুহূর্তে নিউটনের পড়ন্ত বস্তুর সূত্রটা মাথায় ঘুরপাক খেতে লাগল সাইবানের। সঙ্গে কানে বাজল সম্মিলিত কণ্ঠের আর্তচিৎকার। সাইবান পড়ে যাচ্ছে। রুফটপ থেকে নিচের সড়কে গিয়ে আছড়ে পড়লে তার শরীরের কোনো অংশ অবিচ্ছিন্ন থাকবে কিনা সন্দেহজনক। অরণ্য অত্যন্ত আয়েশ নিয়ে দৃশ্যটা দেখল। মাত্র কয়েক ন্যানোসেকেন্ডের ঘটনাটা তার চোখে ভাসল বুঝি কয়েক ঘন্টা হয়ে। ঠোঁটে ফুটল তির্যক তৃপ্তির হাসি। একটি পিঁপড়েকে আঙুল দিয়ে চেপে ধরে মৃত্যুভয় দেখানোর পর হুট করে ছেড়ে দেওয়ার মাঝে আলাদা একটা মজা আছে। নিজেকে তখন জগতের শ্রেষ্ঠ কেউ মনে হয়, যার হাতের মুঠোয় জীবন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে চোখের ভেতর যে জলজলে হাহাকার ফুটে ওঠে, সেটার স্বাদ অতুলনীয়। তাই তো বারবার শুধু অরণ্য নিজের ভাবনাটা শেষ করতে পারল না। পায়ের গোড়ালির ওপরিভাগ বরাবর মোক্ষম এক আঘাত অনুভব করল। পতন উপভোগে সে এতটাই মশগুল ছিল যে ওইটুকু হালকা ধাক্কাও তার শরীর সহ্য করার জন্য ঠিক প্রস্তুত ছিল না। ভারসাম্য রক্ষার জন্য কিছু আঁকড়ে ধরার আগেই তার ভারী শরীরটা হেলে পড়ল সামনে। পিছলে গেল পা। মানুষের আর্তচিৎকার কানেও গেল না বুঝি তার। সে পড়ে যাচ্ছে নিচে, নিজের খোঁড়া কবরে। ধপাস। বুকের নিচে শক্ত কিছুর অস্তিত্ব টের পেল অরণ্য। উষ্ণ প্রশস্ত, ভেতরে আবার ছন্দিত হচ্ছে হৃদস্পন্দন। নিঃশ্বাস আটকে মাথাটা কাত করে তাকালো অরণ্য। প্রথমটায় শুধু দেখল কংক্রিটের সড়কপথ, বহু নিচে গাড়ি চলছে। ওখানে গিয়ে পড়লে শরীরের উপর দিয়ে গাড়ি চলে যেতে বিন্দুমাত্র সময় নেবে না। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সবকিছু। হাসপাতালে নেওয়ার মতন সময়ও পাওয়া যাবে না। অতঃপর অরণ্যের দৃষ্টি ওপরে উঠে এলো, ঠিক যেখানটায় এসে আটকেছে। সে প্রথমটায় চকচকে সিলভারের আইব্রো পিয়ার্সিং দেখা গেল। অতঃপর শক্তিশালী কাঠামোর পুরুষালী বুক, বাহুজুড়ে সুগঠিত মাংসপেশির বহর। সাইবান আলাদিন। অরণ্য সাইবানের শরীরের ওপর এসে পড়েছে। রুফটপে এলিংয়ের নিরাপত্তা ছাড়াও এপাশে কয়েক মিটার সেফটি নেটের সুরক্ষা। সাইবান রেলিং ভেঙে ছিটকে এসে পড়েছে সেই নেটের ওপর। তবে সে একা পড়েনি, সঙ্গে করে অরণ্যকেও নিয়ে পড়েছে। চোখ পিটপিট করল অরণ্য। কয়েক লহমার জন্য তার নিজের দৃষ্টি, শ্রবণ শক্তি, ইন্দ্রিয় ক্ষমতা কোনোটাকেই বিশ্বাস হতে চাইল না। তার নিচে থাকা সাইবান আস্তে করে নিজের মাথাটা সোজা করে তাকালো। ভারী নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করছে তার। অরণ্য ওপরে থাকায় স্পষ্ট টের পাচ্ছে প্রতিটা শারীরিক প্রতিক্রিয়া। সাইবানের চেহারাটা ক্ষণিকের জন্য অতি মানবীয় দেখালো। চেহারা জুড়ে খচিত ঘামের ফোঁটা। ঠোঁটে অতি ধীরে ফুটল সূক্ষ্মতর এক অশুভ হাসি। অরণ্য অনুভব করল তার পিঠ জুড়ে সাইবানের শক্তিশালী বাহুজোড়া চেপে বসেছে, যেন জড়িয়ে ধরেছে তাকে। অরণ্যের বুক কাঁপিয়ে ধ্বনিত হল সাইবানের গভীরতর কণ্ঠস্বর। ভাগাভাগি করলে সবকিছুর স্বাদ বেড়ে যায়, সে খাবার হোক বা মরণ। হতবিহব্বল অরণ্য চেয়ে রইল।
সাইবানের চেহারা থেকে সে নিজের দৃষ্টি ফেরাতে পারল না। এতটা কাছ থেকে ওই কালো চোখের মাঝে যে ভৌতিক প্রলোভন দেখা যাচ্ছে তা কি কোনো সাধারণ মানুষের পক্ষে ধারণ করা সম্ভব? না, সাইবানকে মেরে ফেলার কোনো পরিকল্পনাই অরণ্যের আজ ছিল না। সে তো শুধু ভয় দেখাতে চেয়েছিল। সাইবান ছাদ থেকে ছিটকে গিয়ে সেফটি নেটের উপর পড়বে, এর মাঝে যে কয়েক সেকেন্ড সে মৃত্যু যন্ত্রণায় দগ্ধ হবে সেই যন্ত্রণাটুকু অরণ্য প্রাণভরে উপভোগ করতে চেয়েছিল। কিন্তু এই ছেলেটি শুধুমাত্র নিজের পরিণতি বরণ করেনি, বরং টেনে হিচড়ে অরণ্যকেও একই পরিণতিতে নামিয়ে এনেছে। ওই কয়েক ন্যানোসেকেন্ডের ভেতর ওটি মানবিক এই চিন্তা করা আদৌ মানুষের পক্ষে সম্ভব? ছাদ থেকে যে পড়ে গিয়েছে আর সেফটি নেট যে কোনো মুহূর্তে একসঙ্গে দুজনের ভার বইতে না পেরে ছিঁড়ে যেতে পারে, এমন কোনো লক্ষণই সাইবানের চেহারায় দেখা যাচ্ছে না। বিন্দাস চেয়ে আছে সে অরণ্যের কুঞ্চিত ভ্রুজোড়ার মাঝে, কপাল বরাবর। অরণ্য না পারতে শুধল, তোমার মৃত্যুর ভয় নেই? সাইবানের ঠোঁটের হাসিটা আরেকটু বিস্তৃত হলো। যে জগতের দুয়ার ছুঁয়ে এসেছি সেই জগতে প্রবেশে ভয় কিসের? আমার সাথে চলুন না হয় আপনাকে ওপার থেকে ঘুরিয়ে আনি। উন্মাদ, বদ্ধ উন্মাদ। সাইবান আলাদিন নামক ছেলেটা একটা বদ্ধ উন্মাদ, যার অতি সত্বর মানসিক চিকিৎসা দরকার। এছাড়া অরণ্যের মাথায় আর কোনো যুক্তি এলো না। বস, বস! অবশেষে ডাকটা কানে গেল অরণ্যের। মাথা ঘুরিয়ে তাকালো সে। রুফটপ থেকে হাত বাড়িয়ে আছে তার লোকেরা, সবার চেহারায় ভয়ানক আতঙ্ক। শেষ একবার মুখ ঘুরিয়ে তার নিচে আয়েশ করে শুয়ে থাকা সাইবানকে দেখল অরণ্য। কোনো শব্দ সাজাতে পারল না, তাই উঠে গিয়ে লোকগুলোর সাহায্যে পুনরায় রুফটপে উঠে গেল। কিছুক্ষণ বাদেই সাইবানও রুফটপ থেকে উঠে এলো। এপাশের রেলিংটা ভেঙে গিয়েছে। মিস্টার চৌধুরী অরণ্যকে ধরলেন। একজন ছুটে পানির বোতল নিয়ে এসেছে। বস, আপনি ঠিক আছেন? ও গড, আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা কেমন ধরনের হোটেল যে লোহার রেলিং পর্যন্ত ভেঙে যায়? সিকিউরিটি, ম্যানেজার কোথায়? এক্ষুনি ডাকো তাকে। এই ঘটনার সুরাহা না করে তো আমরা ছাড়ব না। চারপাশে হম্বিতম্বি শুরু হয়ে গেল। অরণ্য ঠান্ডা পানির বোতলে চুমুক দিয়ে সমস্তটা শেষ করে একদিকে ছুঁড়ে ফেলল। সোফায় ধপাস করে বসেছে সে। এখনও হাঁপাচ্ছে খানিক, ঘেমে নিয়ে একাকার হয়েছে, তাই কোট খুলে ছুঁড়ে ফেলল দূরে। কর্মচারীদের কেউ কেউ তাকে বাতাস করছে, অন্যরা ডাক্তার ডাকবে কিনা সেই নিয়ে বকবক করছে। অথচ কোনো কিছুই মাথায় ঢুকল না অরণ্যের। ভ্রু কুচকে তীব্র দৃষ্টিতে সে তাকালো সামনের দিকে। তার নিজের এতটা নাজেহাল অবস্থা, অথচ ওই ছেলেটাকে দিব্যি সুস্থ দেখাচ্ছে। অদূরে চেয়ারে বসে মাথায় ঠান্ডা পানি ঢেলে দিল সাইবান। তার পরনের টি শার্ট ভিজে উঠল, সাদা ওড়নাটা লেপ্টে গেল ত্বকের সঙ্গে। পানির স্রোতের মাঝে তার কালো চোখ জোড়ায় অশুভ এক ঝিলিক খেলে গেল, আর ভেজা ঠোঁটের জুড়ে পাশবিক এক হাসি। বরাবর অরণ্যের দিকেই চেয়ে আছে সে, রূপকথার গল্পে বিবরণ দেওয়া পৈশাচিক দানবগুলোর মতন। ভ্যানগাড়ি ছুটছে দ্রুত গতিতে। শীতল বাতাসের ঝাপটায় চুল উঠছে সারিকার। লাগেজটা ভ্যানের একপাশে রাখা। পিচঢালা পাকা সড়ক হলেও উচ্চ গতির কারণে থেকে থেকে কেঁপে উঠছে ভ্যান। তাতে বিশেষ খেদ নেই সারিকার মনে। চুপটি করে অপেক্ষায় আছে সে। তার ফোনে কল আসছে একের পর এক, কখনো ইলাম, কখনো বা অনুরাগ। বাড়ি থেকে বেরোনো মাত্র একটা ভ্যানগাড়ি পেয়ে সেটাতেই চড়ে বসেছে সে। যখন অনেকটা দূরে চলে এসেছে তখন পিছনে অনুরাগ আর ইরামকে ছুটে আসতে দেখেছে, কিন্তু থামেনি। থামার কোনো ইচ্ছা নেই আজ তার। হয়তো ইরাম আর অনুরাগ দুজন বাসস্টপ পর্যন্ত আসবে ভিন্ন গাড়িতে। সে আসুক, তারা যেভাবে ইচ্ছা, সারিকার কিছু আসে যায় না। রাত হওয়ায় গাড়ির সংখ্যাটাও কম, মানুষজনের উপস্থিতিও আশেপাশে হাতে গোনা। দোকানপাটগুলো ইতিমধ্যে বন্ধ, দু একটি বাদে। চোখ বুজে ফেলল সারিকা। শীতলতার প্রবাহ তাকে নিয়ে চলল বিয়ের আগের অতীতে। রমনা পার্ক। বিকেলবেলায় ভিড় একটু বেশিই বেড়ে যায় এখানে। ইতিউতি দম্পতিদের দেখা যাচ্ছে, মেয়েদের হাতে ফুল, চুলে গাজরা, ছেলেদের ঠোঁটে চওড়া হাসি। কেউ কেউ চুপটি করে প্রেয়সীর বকবক শুনে যাচ্ছে। বাচ্চা সমেত কিছু পরিবারও দেখা যাচ্ছে। একটা মেয়েবাবু বেলুন নিয়ে দৌড়াচ্ছে, পিছনে পিছনে তার বাবা ছুটছে। দৃশ্যগুলো সুন্দর, অথচ সারিকার মনে আজ শুধুই বিষাদ। চোখ ঘুরিয়ে সে নিজের হাতে ধরে রাখা বাদাম ভর্তি ঠোঙার দিকে তাকালো। সবগুলোই রয়ে গিয়েছে, একটাও খায়নি। তার পাশে বসা পুরুষটা কিছু বলছে না, যেন সময় দিচ্ছে, অপেক্ষায় আছে। সারিকার মনে হলো এই পুরুষটা এতটাই অমায়িক যে তার পাশে চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও সে কিছুই মনে করবে না। কাগজের ঠোঙার ওপর আঙুল চেপে বসল সারিকার। তারপর দীর্ঘ প্রশ্বাস টেনে সে বলে বসল, আমি অন্য কাউকে ভালোবাসি। তার পাশে বসা পুরুষটি মিসির ইকবাল, হবু স্বামী। এই কথাটা নিশ্চয়ই সবকিছু গড়ে ওঠার আগেই ভেঙে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু মিসিরের শান্ত মুখে সারিকা বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখল না। শুধু নরম গলায় মিসির বলল, আচ্ছা। সারিকার ভ্রুজোড়া কুঞ্চিত হলো। এটা নির্লিপ্ততা নাকি ঝড়ের পূর্বের শীতল অবস্থা বুঝতে বেগ পেতে হলো। আমার মম ড্যাড চায় আমি আপনাকে বিয়ে করি। কথা আরেকটু এগালো সারিকা।
এবার মিসির শুধল। তাহলে আপনি আপনার পরিবারকে জানান আপনি একজনকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান। বুকটা চেপে এলো সারিকার, চোখে অদেখা অশ্রু ভর করল। জানাতে পারবো না। কেন? কারণ আমার ভালোবাসার কোনো পরিণতি নেই, সে অন্য ধর্মের মানুষ। এবার মিসিরের শান্ত চেহারায় খানিক বিস্ময় ফুটল। মাথা ঘুরিয়ে নিজের জুতোর দিকে তাকালো সে। উভয় পার্কের একটি বেঞ্চে বসে আছে। অদূরে একজন হকার বেলির গাজরা বিক্রি করছে। সেই সুঘ্রাণ ভেসে আসছে এখান পর্যন্ত। অনেকক্ষণ যাবৎ মিসির কোনো কথা বলে না। আমাদের বিয়েটা না হলে কি আপনার ভালোবাসা রক্ষা হবে? না, হবে না। জবাব দিতে সময় নিল না সারিকা। মিথ্যে বলে কি লাভ? একটা ঢোক গিলল সে। পুনরায় বলল, আমি শুধু আপনাকে জানাতে চেয়েছি, বিয়ের পরে যেন আপনি মনে না করেন আপনাকে ঠকানো হচ্ছে। মৃদু হাসল মিসির। আর চোখে দেখল সারিকা। হাসলে লোকটাকে খুব মিষ্টি লাগে। কিছু মানুষ আছে না, যাদের চেহারা দেখলেই কেমন শান্তি শান্তি লাগে? মিসির ঠিক তেমনি। তবে বলতে হচ্ছে, আমি এবং আপনি খুব বেশি ব্যতিক্রম নই। মিসিরের নির্মল কণ্ঠে ভীষণ অবাক হলো সারিকা। না পারতে সম্পূর্ণ ঘুরে বসল বেঞ্চে। ড্যাব ড্যাব করে চেয়ে রইল হবু স্বামীর মুখ পানে। জিজ্ঞেস করল, মানে আপনিও কি অন্য কাউকে ভালোবাসেন? ভালোবাসতাম, শুধরে দিল মিসির। সারিকা যতটা না বিষণ্ণ, মিসির ততটাই স্বাভাবিক। ঘা শুকিয়ে গেলে যেমন আর গায়ে লাগে না, মিসিরের ক্ষেত্রেও বোধহয় তেমন কিছুই হয়েছে। সে শান্ত গলায় বলে গেল, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসত না। সে আমাকে শুধু একজন বন্ধু ভাবত। একপাক্ষিক ভালোবাসা, কি যন্ত্রণাদায়ক। সারিকা বাদামের ঠোঙাটা বুকে চেপে জলজলে দৃষ্টিতে চেয়ে রইল। কান খাড়া করে শুনে গেল হবু স্বামীর প্রত্যেকটা কথা। মেয়েটা আমাকে ব্যবহার করত। আমরা প্রতিবেশী ছিলাম। ওই যে আগেকার দিনের নাটক সিনেমায় দেখানো হতো না, পাড়ার প্রেম, ঠিক ওই রকম। আমাদের মধ্যে অবশ্য কোনোদিন প্রেম বলে কিছু ছিল না, কারণ প্রেম তাকেই বলে যাতে বিনিময় পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমি শুধু নিবেদন করেছি, বিনিময় জুটেছে আস্ত একটা শূন্য। প্রায় দেখা সাক্ষাৎ ছিল বিধায় পাড়ার বন্ধুদের মতন সবসময় পাশে থাকতাম আমি তার। বলা বাহুল্য, আমার অনুভূতি সে জানত। আমার আফসোস নেই সে আমার অনুভূতি গ্রহণ করেনি, কিন্তু আফসোস একটাই যে আমাকে কুকুর ভেবে বসেছিল। কুকুর যেমন মালিকের পেছনে ঘুরঘুর করে, তেমন করে আমিও তার পেছনে ঘুরঘুর করতাম। সে অন্য ছেলেদের সঙ্গে প্রেম করত। তার ব্রেকআপ হলে আমার কাছেই এসে কান্নাকাটি করত। আমিও ভালো বন্ধুর মতন সামলাতাম আর অপেক্ষা করতাম, হয়তো একদিন সে আমায় বুঝবে, আমায় মেনে নেবে। মিসির থামল, যেন নিঃশ্বাস নিয়ে প্রয়োজন। সারিকা শুনতে শুনতে অজান্তেই বাদাম ভেঙে মুখে দেয়া শুরু করেছে। চিবোতে চিবোতে সে প্রশ্ন করল, তারপর? মিসির বেঞ্চে হেলান দিয়ে বসল। গধূলির আকাশপানে চেয়ে বলল, তারপর আর কি, এভাবেই চলতে লাগল। আমি কখনো তার ভালোবাসার মানুষ হতে পারিনি। সে আমার কাছে শুধু প্রয়োজন মেটাতেই আসত। বহু বছর পেরিয়ে গেল। পড়াশোনা শেষ করলাম, আর্কিটেকচারাল ফার্ম খুললাম, কাজে ব্যস্ত। এরপর হঠাৎ একদিন জানতে পারলাম তার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। সারিকা জমে গেল। অদ্ভুত হলেও সত্যি, মিসিরের সামনে বসে সে নিজের জীবনের গল্পটাই ভুলে বসেছে। এতটাও নাটকীয় কারো জীবন হয়? তাহলে সে কি এখন আপনার বেস্ট ফ্রেন্ডের বউ? মাথা নাড়ল মিসির। না, আমার বেস্ট ফ্রেন্ড অন্য একজনকে ভালোবাসে, সেটা আরেক জটিল কাহিনী। আপনি ভবিষ্যতে এমনিই জানতে পারবেন। সে যাক, শেষমেশ তার বিয়েটা হয়নি। বিয়ে ভেস্তে যাওয়ার পর প্রায় 15 বছরের একপাক্ষিক ভালোবাসা পূর্ণতা পেল আমার। মেয়েটা আমার কাছে এলো, বলল সে নাকি আমায় ভালোবেসে ফেলেছে অবশেষে। সারিকা অজান্তেই বাদাম ছিলে ছিলে মিসিরের হাতের তালুতে রাখল। মিসির দৃশ্যটা লক্ষ্য করে মুচকি হেসে বাদামগুলো মুখে দিল। সারিকা বলল, তাহলে ভালোবাসতাম বললেন কেন? আর সে আপনার সাথে নেই কেন? খানিকটা সময় নিয়ে চিবিয়ে মিসির নির্দ্বিধায় জানালো, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। হতবাক হয়ে গেল সারিকা। ফিরিয়ে দিয়েছে? এতগুলো বছর একটা মেয়ের ভালোবাসার অপেক্ষার পরও ফিরিয়ে দিয়েছে? এটা আদৌ সম্ভব? মিসির বোধহয় সারিকার বিভ্রতা ধরতে পারল, তাই মুখ ঘুরিয়ে বলল, প্রথমবারের মতন আমি নিজেকে বেছে নিয়েছিলাম সারিকা। আমার অনুভূতির প্রয়োজন নেই, আত্মসম্মানের প্রয়োজন। আমি কারো সেকেন্ড অপশন হব না, এটা না পেলে সেটা। এই সেকেন্ড চয়েস আমার জীবনকে বিপর্যস্ত করে রেখেছিল। শেষমেশ আমি মুক্তি পেয়েছি, অ্যান্ড বিলিভ মি, আই এম হ্যাপি, ট্রুলি হ্যাপি। সারিকা এরপর আর কিছুই বলতে পারল না। একটা মানুষ কারো দ্বিতীয় পছন্দ হতে চায় না। আত্মসম্মান তার কাছে এতটাই দামি যে সে জীবনের প্রথম ভালোবাসাকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিয়েছে। এই মানুষটার সঙ্গে কি সারিকা কখনো মানিয়ে চলতে পারবে?
সারিকা! মিসিরের ডাকে মনোযোগ ভাঙল সারিকার। মাথা তুলে তাকালো সে। মিসির সোজা হয়ে বসেছে। আমার কথায় কিছু মনে করবেন না। আমি সত্যি কৃতজ্ঞ যে বিয়ের আগেই আমাদের মধ্যবর্তী সকল জটিলতা দূর হয়ে গিয়েছে। আমরা কেউই নিজেদের অতীত নিয়ে বলা থেকে বিরত থাকিনি। আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে সত্যি কথাটা শেয়ার করার জন্য। যদি আপনার মনে হয় এই বিয়েটা আপনি আর করতে চান না, তাহলে আমার পক্ষ থেকেও কোনো জবরদস্তি থাকবে না। বাকিটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে আমার কি মনে হয় জানেন? কি? মিসির এক লহমা চুপ থেকে বলল, আমি আর আপনি অনেকটা একরকম। সেই কারণে হয়তো আমরা একে অপরকে বুঝতে পারব। পৃথিবীর সকল বিবাহিত দম্পতিই কি একে অপরকে ভালোবাসে? না, কেউ কেউ সমাজ, পরিস্থিতি এবং পরিবারের কারণে মানিয়ে নিয়ে চলে। আমি বিশ্বাস করি না আমাদের মধ্যে নতুনভাবে ভালোবাসা হওয়া সম্ভব। তবে দুজন ভাঙাচোরা মানুষ যদি একে অপরের বন্ধু হয়, তবে ক্ষতির কিসের? বন্ধুত্ব, বিশ্বাস, ভরসা এবং স্বপ্ন, এটুকু যথেষ্ট নয় কি? আমরা যতদিন একে অপরের প্রতি সৎ থাকব, ততদিন অবধি আমার এর বাইরে আর কিছুই চাওয়ার থাকবে না। উই ক্যান ট্রাই টু ওয়ার্ক দিস আউট টুগেদার। সারিকা নিষ্পলক চেয়ে রইল মিসিরের মুখ পানে। কে বলবে এই দুঃসাহসী লড়াকু লোকটা ভেতর থেকে এতটা ভাঙাচোরা? বর্তমান ভ্যানটা স্পিড ব্রেকারে গোত্তা খাওয়ায় ঝটকা খেয়ে বাস্তবে ফিরে এলো সারিকা। মাথা ঝাঁকিয়ে চারপাশে তাকালো। বাস স্ট্যান্ডের কাছাকাছি চলেই এসেছে প্রায়। কিন্তু এই রাস্তাটা একটু বেশিই নির্জন। দূরে আলো দেখা যাচ্ছে। সেখানে ঢাকার বাসগুলো দাঁড়িয়ে আছে। সারিকা সোজা হয়ে বসল। নিজের হ্যান্ডব্যাগ ঘেটে ওয়ালেট বের করে নিল। ভ্যান ভাড়া বের করার জন্য টাকা হাতে নিতেই হুট করে নিজের কবজি বরাবর হ্যাঁচকা টান খেল সারিকা। আহ! কি হলো বুঝে ওঠার আগেই ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গেল রমণী। ভ্যান চালক হতচকিত হয়ে ভ্যান থামিয়ে পেছনে ফিরতেই দেখল একটি মোটরসাইকেল থামানো। তার সামনে দাঁড়িয়ে থাকা হেলমেট পরনে দুই ছেলে। একজনের হাতে ছোট্ট একটা ছুরির মতন। সারিকা রাস্তায় পড়ে কপালে ব্যথা পেয়েছে। হাত চেপে মাথা তুলে তাকাতেই একটা ছেলে তার বাহু চেপে ধরল। যা যা আছে এক্ষুনি দে, তাড়াতাড়ি। ছিনতাইকারী? কিন্তু ছেলেগুলোকে খুব বড় মনে হচ্ছে না, কিশোর বয়সী। সারিকা নিজের হাত ঝাঁকা দিল। হাত ঝাড়া মার, পুলিশকে কল করব কিন্তু। এই মাইয়া, এক্কেবারে খাইয়া দিমু কিন্তু, চাইয়া দেখছস? ছুরিটা উঁচি করে সারিকার চিবুক বরাবর ধরল অপর ছেলেটা। হেলমেটের কারণে চেহারা দেখা যাচ্ছে না, শুধু চোখ জোড়া দৃশ্যমান। কেমন যেন লালচে, নেশাখোর, নেশার ঘোরে আছে স্পষ্ট। সারিকা আশেপাশে তাকালো। ভ্যান চালক ভয়ে ভ্যানের পেছনে উবু হয়ে বসে আছে, ঝামেলায় পড়তে নারাজ। সারিকা আতঙ্কের চাইতে বেশি বিরক্ত বোধ করল। দে, মাল দে। সারিকার হাতের ওয়ালেটটা কেড়ে নিল একজন। অন্যজন ভ্যান থেকে লাগেজ টেনে নামিয়ে রাস্তার উপরেই খুলে ঘাঁটতে লাগল। পোশাক আশাক সব ওলটপালট করে টানা বা গয়না আছে কিনা সেই সন্ধান করতে লাগল। সারিকা ভ্রু কুচকে দেখে গেল কাহিনী। তারপর হুট করে তাকে ধরে রাখা ছেলেটার হাতে মোক্ষম একটা কামড় বসিয়ে দিল। অশ্রাব্য একটি গালি দিয়ে অপর হাতে সারিকার চুলের মুঠি পেঁচিয়ে ধরে ফেলল ছেলেটা। রমণী দৌড় দিতে চেয়েছিল, কিন্তু চুলে টান খেয়ে ব্যথায় কোকিয়ে উঠল। আহ! অনেক তেজ না তোর? ভাবছিলাম লুইটা নিয়েই পগার পার, কিন্তু না, এখন তো এত সহজে ছাড়মু না। সারিকার বুকে হাত চেপে খেকিয়ে উঠল ছেলেটা। একেবারে ধৈর্যা নিয়া শেষ করতে পারল না সে। এর আগেই আর্ত চিৎকারে প্রকম্পিত হয়ে উঠল চারপাশ। সারিকা টেরও পেল না ঠিক কী ঘটেছে। সে শুধু দেখল একটা ঝটকা মতন খেয়ে ছেলেটা রাস্তার মাঝে লুটিয়ে পড়েছে। হেলমেট খুলে গড়িয়ে ছিটকে গেছে অদূরে। অন্য ছেলেটাও ভরকে গিয়ে ঘুরে তাকিয়েছে। সারিকা এক পা পেছাতে গিয়েই পুরুষালী উষ্ণ বুকের সঙ্গে ধাক্কা খেল। মাথা কাত করে তাকাতেই সে দেখতে পেল মিসিরকে, সুউচ্চ দণ্ডায়মান। সদা নির্মল এবং শান্ত মিসিরের চেহারায় তীব্র ক্রোধের ভাঁজ। এক হাত মুঠো করে রাখা শক্তভাবে, তাতে আধভাঙা ইটের টুকরো। চোখ পিয়ে বুঝি আগুন ঝরছে তার। সারিকার দিকে চেয়ে নেই সে, তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। ইউ ডেয়ার টু টাচ মাই ওয়াইফ? অরণ্যের গাড়িটা রাতের আধার কেটে বাড়ির সামনে এসে থামল। ড্রাইভারের পিছনে ব্যাক সিটে বসা অরণ্য। সে একা নয়, তার অন্য পাশে সাইবান। পার্টি শেষ হওয়ার পরপর এমন একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, এটা কি চারটিখানি কথা? হম্বিতম্বি কম হয়নি। হোটেল কর্তৃপক্ষ অনেক ক্ষমা চেয়ে বিষয়টা ধাপাঝাপা দেওয়ার চেষ্টা করেছে। সেটা আদতেই ধাপাঝাপা থাকবে কিনা সেটা অবশ্য পুরোপুরি অরণ্যের উপর নির্ভর করছে। সাইবান টিমে ছেলেদের সাথে চলে আসছিল, কিন্তু তার পার্টিতে এত বড় ঘটনা ঘটেছে এই বাহানায় অরণ্য নিজে এসেছে সাইবানকে বাড়িতে নামিয়ে দিতে। ড্রাইভারের পাশে মিস্টার চৌধুরীও আছেন, তাই সাইবান মানা করেনি।
পুরোটা রাস্তা নিঃশব্দ কেটেছে, শুধুমাত্র মিস্টার চৌধুরীর বকবক বাদে। লোকটা থেকে থেকে শুধু নিজের বস আর সাইবানের কাছে ক্ষমা চেয়েছে, কারণ পার্টি আয়োজনের মূল দায়িত্বটা তারই ছিল। নিরাপত্তার ব্যাপারটা তার ব্যর্থতা। অরণ্য শুধু কপাল ঘষতে ঘষতে শুনে গিয়েছে। সাইবান মনে মনে ভেবেছে, লোকটা যদি জানতো এই সব কিছুই তার বসেরই কুকীর্তি, তাহলে কেমন অনুভব করত? নাকি মিস্টার চৌধুরী আসলে সবকিছু জানে, শুধু সাইবানের সামনে অভিনয় করছে? অনেক কিছুই হতে পারে। গাড়ি থামতেই মিস্টার চৌধুরী আরেক দফায় বললেন, আমাদের ক্ষমা করবেন মিস্টার আলাদিন, এমন একটা ঘটনা ঘটতে পারে আমরা কেউই কল্পনা করিনি। প্লিজ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যা ঘটেনি তা নিয়ে ক্ষমা চাওয়ার কিছু নেই। আশেপাশে চেয়ে দেখুন, কত লোক অসন্তুষ্ট বসে। কথাটা বলেই নিজের পাশের গাড়ির দরজাটা খুলে ফেলল সাইবান, উদ্দেশ্য বেরিয়ে যাওয়া। সে বাইরে পা রাখতেই পাশ থেকে ভেসে এলো অরণ্যের গম্ভীর কণ্ঠস্বর, যা ঘটেনি তা যে আর ঘটবে না তার গ্যারেন্টি কি? সাইবান থামল। সামনে বসা মিস্টার চৌধুরীও অবাক হয়ে নিজের বসের দিকে তাকালো। অরণ্য এতক্ষণ নির্বাক বসেছিল, তবে এখন তার ঠোঁটে খুবই সূক্ষ্ম একটি হাসির রেখা ফুটল। মাথা কাত করে সরাসরি সাইবানের দিকে তাকিয়ে সে বলল, আজকাল নিজের বাড়িতেও মানুষজন নিরাপদ নয়, সেখানে বাচ্চাকে একা ফেলে যাওয়াটা নির্বুদ্ধি তার পরিচয়। জমে গেল সাইবান, হাতের আঙুল সামান্য কাঁপল তার। অজান্তেই মাথা তুলে অদূরে বাড়ির দিকে তাকালো। তাদের গ্রামের বাড়িটা অন্যান্য প্রতিবেশী বাড়ির থেকে আলাদা, কারণ সড়কের একেবারে শুরুতে পড়ে। বাকি বাড়িগুলো কাঁচা রাস্তা ধরে গেলে আরও ভিতরে, বিধায় শুনশান নীরবতা বেশি। অরণ্য অন্তিমবার বলল, বাড়ি যাও, কিন্তু তার সতর্কবার্তা শোনার অবস্থায় তখন সাইবাম নেই। সে ইতিমধ্যে দ্রুত পায়ে ছুটতে শুরু করেছে বাড়ির দিকে। অরণ্য নীরবে দৃশ্য দেখে ইশারা করল। তার গাড়িটা সড়ক ধরে এগিয়ে গেল। জানালা দিয়ে দেখল সে সাইবান লম্বা পা ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। রীতিমতো ঘূর্ণিঝড় হয়ে বাড়ির ভেতরে ঢুকল সাইবান। প্রথম দৃশ্যটা যে তাকে বরণ করল, তাতেই হাড় হিম হয়ে গেল তার। সোফায় এলিয়ে পড়ে আছে সুগন্ধা, চোখ দুরা বন্ধ, মাথাটা ঝুলে আছে ফ্লোরের দিকে। তার আশেপাশে কোথাও ইয়ানের চিহ্নটুকুও নেই। নেই ইরাম, অনুরাগ, সারিকা, মিসির, তিতলি, কেউই। সুগন্ধা! সাইবানের তীব্র হুঙ্কারে কেঁপে উঠল সমস্ত বাড়ি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।